সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজ আমাদের বিশিষ্ট অতিথি অভিজিৎ রায়। আপনারা আগেও অভিজিৎ বাবুকে অনেকবার দেখেছেন আমাদের এই চ্যানেলে। বিশেষ করে এই সময় বেঙ্গল ফাইলস ছবিটা নিয়ে একটা হই হই রব শুরু হয়েছে। গোপাল মুখার্জির নামটা এতদিন বাদে উঠে এসেছে এবং এটা ভালো একটা ইতিহাস, অনেক মজে যাওয়া ইতিহাস যখন উঠে আসে সেটা স্বাস্থ্যকর। এই গোপাল মুখার্জি ওই গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় হিন্দুদেরও যেমন রক্ষা করেছিলেন সেরকম নিরীহ মুসলিমদেরও রক্ষা করেছিলেন। আগে সেইটা সম্পর্কে আমরা শুনবো। এই বেঙ্গল ফাইলস নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে অনেক রকম খবর দেখেছি, এর পক্ষে বিপক্ষে অনেক বাদানুবাদ আমি দেখছি। আমি নিজে ব্যাপারে কোনো মন্তব্য করিনি, তার কারণ আজকে এই ধরনের ছবি, এই ধরনের ইতিহাস আমার মনে হয় মানুষদের জানা ভালো, কিন্তু কিন্তু এই ধরনের ইতিহাসকে যদি অতিরঞ্জিত করে কি বিকৃত করে কোনো রাজনৈতিক দল সেটাকে ভোটের কাজে লাগানোর চেষ্টা করে, আমি তখন একজন সুস্থ নাগরিক হিসেবে তার তীব্র প্রতিবাদ করবই। আমি কেন বলছি কথাগুলো? আজকে একটি হিন্দুত্ববাদী রাজনৈতিক দল তারা খুব বেশি করে গোপাল মুখার্জির হয়ে ওরা প্রচার চালাচ্ছে। আমি যতটুকু জানি রাজনৈতিকভাবে এই রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু গোপাল মুখার্জির কোনো রকম যোগাযোগ ছিল না আদৌ। আমার শোনা কথা যে গোপাল মুখার্জি আদতে ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়ের একজন ডানহাত। এবং আমি একটু পেছন দিকে যাই, স্বাধীনতার পরে বিধানচন্দ্র রায়ের বাড়িটা তো আপনারা অনেকেই জানেন, এটা হচ্ছে সুমন মল্লিক স্কোয়ার, তখন বলতো ওয়েলিংটন স্কোয়ার, ওটার সামনে। তো বিধানবাবু নিজের ওই বাড়ির এলাকা থেকে উনি নির্বাচনে লড়াই করতে নেমেছিলেন। তখন গোপাল মুখার্জি এবং তার দলবল একটা জিনিস এর জন্য কোমর বেঁধে নেমেছিলেন, যাতে ডক্টর বিধানচন্দ্র রায়কে তারা জয়ী করতে পারে। কারণ ওইখানে বেশিরভাগই যে ওই সাংসদের যে এলাকা, সেখানে কলেজ স্ট্রিট, বউবাজার, পরে কিছুটা, সেগুলো কিন্তু অনেকটাই মানে মিশ্র এলাকা। ওখানে হিন্দু থাকতেন, অবাঙালি ছিলেন, মুসলিম সম্প্রদায়ের লোকে থাকতেন। সেখানে ওই জায়গাটা একটু কি বলবো স্পর্শকাতর জায়গা ছিল এবং বিধান রায়ের পক্ষে ওখানে মানে ডক্টর বিধানচন্দ্র রায়ের মতন একজন লোক দাঁড়ালেই কংগ্রেস থেকে জয়ী হবেন এটাই ঠিক ছিল এবং বিধান রায় দাঁড়িয়েছিলেন। এবং গোপাল মুখার্জি এবং তার দলবল আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিছুটা গাজোয়ারিও হয়েছিল আমি শুনেছি। এবং তার ফলস্বরূপ আমার যতদূর মনে পড়ে যা আমি শুনেছি, 550 না 600 ভোটে ডক্টর বিধান রায় জিতেছিলেন। তার মানে স্পর্শকাতর এলাকা এবং অবাঙালিদের এলাকা যেখানে ছিল, তাতে বিধান রায়, ডক্টর বিধানচন্দ্র রায়ের মতন একজন ক্যান্ডিডেটকেও বেশ কষ্ট করে জিততে হয়েছিল। তাই উনি কিন্তু আজীবন কংগ্রেসেরই লোক ছিলেন। সেখানে হঠাৎ করে একটি হিন্দু মৌলবাদী দল কেন গোপাল মুখার্জিকে নায়ক তৈরি করে এই বেঙ্গল ফাইলস, ওই অগ্নিহোত্রীজি যে বার করলেন, এটার উদ্দেশ্যটা কি আমি সেটাই চিন্তা করছিলাম। 26-এ ভোট, একদিকে যেমন বাংলা ভাষা নিয়ে একটা আন্দোলন চলছে, তেমনি আবার এই বেঙ্গল ফাইলসটাকে সামনে রেখে
এইটা একটা প্রোপাগান্ডা চলছে হিন্দু ভোট পাওয়ার জন্য। আজকে মৌলবাদীরা যদি হঠাৎ করে অত্যন্ত মানে কি বলবো খোলাখুলি ভাবে গোপাল মুখার্জিকে নিজেদের দলে টানতে আরম্ভ করেন, তাহলে সেটা তো একটা বিকৃত ইতিহাস হয়ে গেল না? সেটা তো একটা বিকৃত ইতিহাস, কারণ তিনি কোনোদিনই হিন্দু মহাসভার কি জনসংঘের সঙ্গে ছিলেন না, এটা ঘটনা। এবং আজকে স্বাভাবিকভাবেই আমি দেখছি গোপাল মুখার্জির যারা নাতি নাতনিরা আছেন বর্তমানে, তারা আদালতে গেছেন এই বেঙ্গল ফাইলসের ছবিটার বিরুদ্ধে। তাদের বক্তব্য হচ্ছে, আমি ট্রেলার ফেলার কিছুই দেখিনি, আমার সম্বন্ধে আমি এই ধরনের সিনেমা দেখি না বিশেষ করে, তো যেগুলো প্রোপাগান্ডা ফিল্ম আমি সেগুলো দেখি না। সেখানে তারা যেটা বলছেন, মানে গোপাল মুখার্জির পরিবারের লোক যেটা বলছেন, যে এই ছবিটাতে নাকি গোপাল মুখার্জিকে একজন উগ্র হিন্দু, মৌলবাদী হিন্দু রূপে প্রজেক্ট করা হয়েছে। সেটা তো তিনি ছিলেন না। আজকে তারাই বলছেন যে পাড়ায় একজন গরিব রিক্সাওয়ালা, পাড়ায় একজন গরিব মাংসওয়ালা, যে মাংসের দোকানে কাজ করে খালি, তাদেরকে গোপাল মুখার্জি আগলে রেখেছিলেন যাতে তারা উগ্র হিন্দুদের হাতে বলি না হয়ে যান। আজকে এই যে নোয়াখালী রাইট আরম্ভ হলো, তারপরে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, এটা হয়েছিল কার সময়? এটা হয়েছিল যখন জনাব সোহরাওয়ার্দী, মুসলিম লীগের একজন নেতা, উনি ছিলেন যুক্ত বাংলার একজন মুখ্যমন্ত্রী, এবং তিনি মুসলিম লীগের যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের উস্কানিতেই হোক, তাদের প্ররোচনাই হোক, তিনি এই গ্রেট ক্যালকাটা কিলিং, আগে নোয়াখালী কিলিং, তারপরে গ্রেট ক্যালকাটা কিলিংটা তিনি আরম্ভ করেন। হি অর্কেস্ট্রেটেড, আমি যদি ইংরেজিতে বলি, হি অর্কেস্ট্রেটেড দি এন্টায়ার থিং। এবং সেখানে নির্লজ্জভাবে, আমি বলবো ব্রিটিশ সরকার নির্লজ্জভাবে প্রথম দিকে একে সাপোর্ট করেছিল। 2.5 দিন ধরে বাইরে থেকে, উত্তরপ্রদেশ, বিহার থেকে কিছু গুন্ডা নিয়ে এসে যখন নির্বিচারে হিন্দু নিধন হচ্ছিল কলকাতা শহরে, পুলিশ কিন্তু নিষ্ক্রিয় হয়ে বসেছিল। কিন্তু দেওয়ালে পিঠ যখন থেকে যায় লোকের, তখন কিন্তু লোক অহিংসা ভুলে যায়, তারা পাল্টা হিংসাত্মক বলে, যেটা গোপাল মুখার্জি, তাছাড়া আমি শুনেছি রাম চ্যাটার্জিও ছিলেন তার মধ্যে, এবং অন্যান্য অনেকে যাদের দলের, এরা তখন রিটালিয়েট করেন। করার পরে 2-2.5 দিন বাদে দিল্লি থেকে ইনস্ট্রাকশন আসে, তখন কিন্তু ঘটনাটা এমনভাবে ছড়িয়ে পড়েছিল জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে যে ইংরেজ সরকারের মুখে তখন চুনকালি পড়ার মতন ব্যাপার। শিগগিরই তারা বলেছিলেন যে তোমরা আইনের ব্যবস্থা করে এদেরকে রোখো। ততক্ষণে এই গুন্ডারা যারা বাইরে থেকে এসেছিল তারা কিন্তু তাদের নিধন কার্য শেষ করে দিয়ে তারা চলে গেছে। গোপাল মুখার্জি এবং অন্যান্য হিন্দুরা যখন এর বিপক্ষে অস্ত্র ধারণ করলেন, তখন কিন্তু এদের সঙ্গে যে এই যারা এই লোকাল যারা উগ্র মৌলবাদ মুসলিম ছিলেন, তারা কিছু মারা গেলেন এদের নিধনে, এবং কিছু নিরীহ মুসলিম মারা গেছে। অর্থাৎ সেটাকে আমি ওই ঠিক রিটালিয়েশন বলবো না, তার কারণ আসল যারা ভিলেন ছিলেন, যারা খলনায়ক যারা ছিলেন, যাদের বাইরে থেকে আনা হয়েছিল, তারা কিন্তু তাদের কাজকর্ম করে তারা কেটে পড়েছেন। এবং আরেকটা কথা যেটা আমি শুনেছি,
ঐতিহাসিকরা এটা বলবেন। এই গ্রেট ক্যালকাটা কিলিংটা এমনভাবে ছড়িয়ে পড়েছিল জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে। মোহাম্মদ আলী জিন্নাহ এবং অন্যান্য মুসলিম লীগের লিয়াকতউদ্দিন সাহেব, এরা অনেকে দেখলেন এ তো আমাদের বদনাম হয়ে যাবে। তারা কিন্তু তখন পলিটিক্যালি নিজেদেরকে একটু সরিয়ে আনলেন হোসেন সোহরাওয়ার্দীর কাছ থেকে। এবং একটা সময় আমি শুনেছি হোসেন সোহরাওয়ার্দী দেখলেন তার পাশে তো কেউ নেই বড় নেতা, তার পায়ের তলার মাটিটাও সরে গেছে। এবং আমার একটা শোনা কথা, ঐতিহাসিকরা সেটাকে কনফার্ম করবেন, আমি যেটা শুনেছি, যে তখন সৈন্যবাহিনী পুলিশ নেমে গেছে, তবুও এরা বলেছেন না আমরা বদলা নেব। তখন তারা গুপ্তঘাতকরা সব দলে দলে মানে অন্ধকারে হিন্দুদের মুসলমানদের মারছে কলকাতা শহরে। এবং এরা একটা স্লোগান নাকি তখন দিয়েছিল যে সোহরাওয়ার্দীর মুন্ডু চাই। সোহরাওয়ার্দী তখন প্রাণ ভয়ে পালিয়ে গিয়ে উনি যে জায়গায় আশ্রয় নিয়েছিলেন সেটা ছিল বেলেঘাটের একটা বাড়ি, যেখানে গান্ধীজি অনশন করছিলেন এই হানাহানি কাটাকাটির বিরুদ্ধে। আমি জানি না এটা কতদূর সত্যি, ঐতিহাসিকরা বলবেন এই সত্যতা সম্বন্ধে। কিন্তু গান্ধীজি কিন্তু সেই সময় সোহরাওয়ার্দীকে আশ্রয় দিয়েছিলেন বলেই আমরা শুনেছি। এবং আরেকটা কথা, বেলেঘাটায় গান্ধীজি যখন এলেন তখন কিন্তু আসল নিধনটা শেষ হয়ে গেছে। তিনি আগে নোয়াখালী গিয়েছিলেন, নোয়াখালী গিয়ে উনি মুসলমানদের বোঝাতে চাইলেন, মিটিং করলেন, সমস্ত মুসলিমরা নন কমিটাল হলো, তারা কেউ কোনো কিছু জবাব দিল না গান্ধীজির কথায়। গান্ধীজি বুঝলেন যে আমার কিছু করার নেই। উনি খুব ভালো করে হিন্দুদের বুঝিয়ে দিয়ে এলেন যে আইদার ইউ লিভ নোয়াখালী অর গেট কিল্ড, আমার কিছু করার নেই। নোয়াখালী থেকে কিন্তু গান্ধী পুরো বিফল হয়ে কলকাতায় এসেছিলেন, এবং তিনি যখন কলকাতায় এলেন তখন নিধনযজ্ঞ শেষ হয়ে গেছে, তিনি যখন অনশনে বসলেন তখন এই গোপাল মুখার্জি এবং তার দলরা কিন্তু বদলা নেওয়ার জন্য ছুটছে। সেজন্য স্বাভাবিক হতে পারে, আমি জানি না, যে গান্ধীজি বোধহয় ওকে ডেকে বলেছিলেন, গোপাল মুখার্জি বলেছিলেন যে আমি ওই যারা এই মৌলবাদী যারা উস্কানি দিয়েছিল আমি তাদের যতক্ষণ না মারবো ততক্ষণ হবে, তবে আপনি নিশ্চিত থাকুন কোনো গরিব মুসলমান গায়ে আমি হাত দিতে দেবো না, নারীর ইজ্জত আমি রক্ষা করবো, তিনি হিন্দু হন আর মুসলমানই হন। এই কথাটা গোপাল মুখার্জি গান্ধীকে বলেছিলেন। যাই হোক, তখন তারপরে ঘটনা অনেক মোড় হয়ে যায়। এবং আরেকটা জিনিস যেটা পরবর্তীকালেও যখন এই গোপাল মুখার্জির দল নেমেছিল তখনও কিন্তু বেশ কিছু জায়গায় উগ্রবাদী মুসলিমরা কিন্তু আচমকা হানা দেওয়ার চেষ্টা করেছিল কিছু কিছু জায়গায়। আমি শুনেছি, এটা রেকর্ডেই আছে, বইও আছে। ভিক্টোরিয়া স্কুল শিয়ালদায় ফ্লাইওভার থেকে নেমেই ভিক্টোরিয়া স্কুলটা আছে, ওইখানকার বেশ কিছু ছাত্রী, হস্টেলের ছাত্রী ছিল ওরা, এবং কিছু শিক্ষিকা ওই রাইটের সময়, রাজাবাজার অধিকটা রাইটের সময় ওরা আটকা পড়েছিলেন। এবং কিছু উগ্রবাদী মুসলিম ওরা চেয়েছিল ওই কলেজটাকে অ্যাটাক করার। তখন ক্যালকাটার ট্রাম কোম্পানির শ্রমিক সংগঠন কিন্তু রুখে দাঁড়িয়েছিল, তারা ভিক্টোরিয়া কলেজের সামনে ব্যারিকেড করে রেখেছিল। তার নেতৃত্বে কে ছিলেন? মোহাম্মদ ইসমাইল, তিনি মুসলিম। অতএব এটাও সত্যি যে জাতীয়তাবাদী মুসলিম যারা ছিলেন, বেশ কিছু বামপন্থী মুসলিম যারা ছিলেন, তারা কিন্তু দলগতভাবে এই রায়টাকে রোখার চেষ্টা করেছিলেন কলকাতা শহরে। তো এটাও ঘটনা। এবং আশ্চর্যের বিষয় যেটা, সেটা হচ্ছে হিন্দু মহাসভা কংগ্রেসের
কোনো নেতাকে কিন্তু সেই সময় আমরা রাস্তায় বেরোতে দেখিনি। আমি অন্তত সেই ইতিহাস পড়িনি। যখন রাইট চলছে, যখন দিকে দিকে আগুন জ্বলছে কলকাতা শহরে, ঠিক 46 সালের শেষের দিকে, তখন আমার জন্ম, এবং আমি পরবর্তীকালে শুনেছি একমাত্র একজন নেতা তার জীবনের ঝুঁকি নিয়ে পিস মিশনে বেরিয়েছিলেন, আর তিনি ছিলেন শরৎচন্দ্র বসু। তিনি দায়িত্বহীন ভাষায় বলেছিলেন যে আমি নিজে গিয়ে উপদ্রুত অঞ্চলে আমি পিস মিটিং করব। এটা কোন সময় তা মোটামুটি? এটা ধরুন 46-এর এন্ড পার্ট, এই 46-এর 46 সালের 47-এর প্রথম দিকটা, মানে মোটামুটি দাঙ্গাটা শেষ হয়ে এসছে আর কি, মিডল অফ 46 এরকম সময়। উনি হুসেন সোহরাওয়ার্দীকে বললেন যে আপনি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আপনার তো একটা কর্তব্য আছে, আপনার প্রদেশের লোকেরা মার খাচ্ছে, নির্বিচারে তাদের ধর্মের ভিত্তিতে নিধন করা হচ্ছে, আপনি আসুন, চলুন আমি আপনার সঙ্গে পিস মিশনে যাবো, কর্তব্য আছে তো সরকার, আমি যাবো, আমি সরকারের যদি কেউ নেই, এবং আপনাকে কিছু কথা বলতে হবে না, কথা বলার আমি বলবো। তিনি তখন কিছু যুবকদের পেয়েছিলেন, যে যুবকরা ছিলেন আজাদ হিন্দ অ্যাম্বুলেন্সের স্বেচ্ছাসেবক। এই আজাদ হিন্দ অ্যাম্বুলেন্সটা হেডকোয়ার্টার ছিল 1 নম্বর উডবার্ন পার্ক, আর দুটো অ্যাম্বুলেন্স ছিল। বলছেন এটাও 46-এই? হ্যাঁ, মানে দুটোই প্রায় কন্টেম্পোরারি। এই আজাদ হিন্দ অ্যাম্বুলেন্সের দুটো অ্যাম্বুলেন্স ছিল, সেটা থাকতো 38/2 এলগিন রোডে, ওখানে জায়গা ছিল অনেক, ওখানে মাঠ ছিল। এখন এই আজাদ হিন্দ অ্যাম্বুলেন্সটা তৈরি হয়েছিল কেন? তখন ওই রায়টের একটা ব্যাপার হচ্ছিল, এবং এই অ্যাম্বুলেন্সের গুলো বেরিয়ে কলকাতার উপদ্রুত শহর থেকে, অঞ্চল থেকে যারা এই দাঙ্গায় আহত হয়েছেন, কি অতি জঘন্যভাবে জখম হয়েছে, কিংবা কাউকে উপদ্রুত এলাকা থেকে সরিয়ে আনতে হবে, এদেরকে অ্যাম্বুলেন্সে করে হয় হাসপাতাল নয় কোনো ভালো মানে সেফ জায়গায় নিয়ে আসা হতো। এই সেফ জায়গার মধ্যে একটা ছিল ভবানীপুর অঞ্চল। একটা কথা ভুললে চলবে না, একটি সম্প্রদায়ের কথা, সেটি ছিল শিখ সম্প্রদায়। এই ভবানীপুরে বসবাসকারী শিখ সম্প্রদায়রা প্রচুর পরিমাণে তারা গাড়ি নিয়ে উপদ্রুত অঞ্চল থেকে তারা কিন্তু অনেক লোককে, যারা ওখানে আটকা পড়ে গেছিলেন, তাদেরকে এই ভবানীপুর এলাকায় আশ্রয় দিয়েছিল, তাদের গুরুদ্বারাতে আশ্রয় দিয়েছিল। 46-এই শিখেদের একটা বিরাট রোল ছিল এখানে, কারণ শিরোমণি গুরুদ্বারা কমিটি যেটা ছিল এখানে ভবানীপুরে, রাসবিহারী মোড়ে একটা গুরুদ্বারা বড় এখনো আছে, হরিশমুখী রোডে একটা বড় গুরুদ্বারা আছে। এই গুরুদ্বারা কিন্তু অনেক পুরনো, এবং এখানকার যারা শিখ যুবকরা তাদের প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু বহু মানুষকে নিয়ে এসেছিলেন ভবানীপুরে। এই জিনিসটা নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছিলাম। যখন এই কলকাতা শহরে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন মারা গেলেন, যখন তাকে গুলি করে মারা হলো, তখন কলকাতা শহরে একটা মোটামুটি অবস্থাটা ছিল যে পাঞ্জাবি শিখ দেখলেই মারো। সেটা তো আপনি বলছেন 84-এর মানে পরে। তখন আমাদের এই নর্দার্ন পার্কে মিটিং হয়েছে, এই মিটিংয়ে প্রচুর নেতৃবৃন্দ এসছেন, প্রচুর সাংস্কৃতিক জগতের লোক এসছেন, মৃণাল সেন, রঞ্জিত মল্লিক, সুমিতাব্রত দত্ত এসছেন এখানে। তারা পিস মিটিং করে বলেছেন যে আজকে এই ভবানীপুর অঞ্চলে অনেকে চাইছেন আবার একটা অশান্তি হোক, তারা আমাদের পাঞ্জাবি ভাইদের নিধন চাইছেন। তারা কি ভুলে গেছেন যে 46 সালে এই পাঞ্জাবি ভাইয়েরাই, যারা এখন হয়তো অনেক বড় হয়ে গেছেন, অনেক বৃদ্ধ হয়ে গেছেন, তারাই কিন্তু উপদ্রুত এলাকা থেকে
হিন্দুদের নিয়ে এসেছিলেন ভবানীপুরে, বাঁচিয়েছিলেন। তো এগুলো ভুললে চলবে না, এগুলো ইতিহাস। এবং এই পিস মিশনে মিটিং করতে করতে একটা এমন ঘটনা ঘটেছিল, শরৎচন্দ্র বসুর জীবন সংশয় হয়েছিল। There was an attempt of life on শরৎচন্দ্র বোস। আমি আগেই বলেছি, আজাদ হিন্দ অ্যাম্বুলেন্সের কিছু জিপ ছিল, অ্যাম্বুলেন্স তো ছিল, জিপও ছিল। শরৎচন্দ্র বসু যে জিপগুলো ব্যবহার করতেন সেটা ছিল আজাদ হিন্দ অ্যাম্বুলেন্সের, এবং এই আজাদ হিন্দ অ্যাম্বুলেন্সের স্বেচ্ছাসেবকরা কিন্তু এই জিপগুলো চালিয়ে নিয়ে যেত। উনি একটি নির্দিষ্ট জায়গা থেকে হোসেন সোহরাওয়ার্দীকে তুলে নিতেন, দিয়ে উনি উপদ্রুত এলাকায় গিয়ে মিটিং করতেন। এরকম একটা পিস মিটিংয়ে জিপের উপর দাঁড়িয়ে শরৎচন্দ্র বসু ভাষণ দিচ্ছেন। বাংলার ঐতিহ্য নিয়ে তিনি বলছেন যে এটা প্রথম দিকে উনি হলওয়েল মনুমেন্টেরও উদাহরণ দিয়েছিলেন, যে সুভাষচন্দ্রের নেতৃত্বে আপনারা তো একযোগে হলওয়েল মনুমেন্ট অপসারণের আন্দোলন করেছিলেন, এবং হলওয়েল মনুমেন্ট আপনাদের সত্যাগ্রহের জন্য, আন্দোলনের জন্যই কিন্তু ব্রিটিশ সরকার সেটাকে সরিয়ে নিয়েছিল নবাসী স্কোয়ার থেকে। তো আজকে কেন আপনারা মানমুখী হচ্ছেন? তো এরকম একটা মিটিংয়ে যখন তিনি এইভাবেই বক্তব্য রাখছেন, আর শরৎচন্দ্র বসু তো একজন খুব ভালো বক্তা ছিলেন, তার বক্তব্যের মধ্যে একটা জোরালো ব্যাপার ছিল। উনি যখন এইভাবে বক্তব্য রাখছেন, সোহরাওয়ার্দী ওখানে বসে আছেন। হঠাৎ করে যিনি গাড়িটা চালাচ্ছিলেন, ডক্টর শচীশ রায়, পরবর্তীকালে তিনি আমার মেসমশাই হন। আমার সেজ মাসি রমা রায়কে তিনি বিয়ে করেন। আচ্ছা, তার মুখ থেকে শুনেছি হঠাৎ করে সোহরাওয়ার্দী ওই বক্তব্যটা না শুনে তিনি জিপ থেকে নেমে গিয়ে পাশে একটা দোকানে একটি লোকের সঙ্গে কি কথা বলছে। আমি ওই সময় বললেন, আমার কেমন একটা সন্দেহ হলো। আমি জিপের স্টার্টটা দিয়ে রাখলাম, আমি এদিক ওদিক তাকাচ্ছি, ডাইনে বাঁয়ে আমি তাকাচ্ছি। ওখান থেকে দূর থেকে একটা ট্রাক তীব্র বেগে ছুটে আসছে। আমি আর কোনো করিনি, আমি হর্নটা বাজাতে আরম্ভ করলাম। তখন আমার শ্বশুরভাই বললেন, আমার হবু শ্বশুরভাই বললেন, তুমি কি করছো? বলে, আপনি বসে পড়ুন, শিগগির বসে পড়ুন বলে, এবং হাত দিয়ে ওই লোকজনকে সরে যেতে বলে উনি পুরো ফুল স্পিডে জিপটাকে ফুটপাথের উপর তুলে দিলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই ওই ট্রাকটা তীব্র বেগে রাস্তার ধার ঘেঁষে বেরিয়ে চলে গেল। আমার মার মুখে শুনেছি, তখন মা তো ছিলেন এখানে, কারণ আমি শুদ্ধ হয়েছি তখন, যে আমি হব সামথিং অফ দ্যাট সর্ট। মা তখন একটা পাঠিয়েছিলেন। দাদু যখন ফিরে এলেন, শরৎচন্দ্র বসু যখন ফিরে এলেন, সঙ্গে আমার মেসমশাই ডক্টর শচীশ রায়, মা বলেন, আমরা দেখতে পাচ্ছি শচীশের সর্বাঙ্গ কেমন থরথর করে কাঁপছে। ঘটনাটার পরে আমাদের বললো, আমি কি করে গাড়িটা চালিয়ে এনেছি আমি নিজেই জানি না, আমার থরথর করে হাত কাঁপছিল। চোখের সামনে এরকম একটা জিনিস দেখলাম, এবং শরৎচন্দ্র বসু তাকে জড়িয়ে ধরে বলছেন যে আজকে তোমার জন্য আমার জীবন রক্ষা পেয়েছে, তুমি দীর্ঘজীবী হও। এখানে একটা প্রশ্ন আছে, আপনি আজাদ হিন্দ বাহিনীর কথা বললেন, যে আজাদ হিন্দ অ্যাম্বুলেন্স, এবং তারা সোহরাওয়ার্দীকেও ওই অ্যাম্বুলেন্সে জিপে করে, হ্যাঁ, এটা দাদুর ইনস্ট্রাকশনই ছিল যে আমি যদি যাই, আমি মুখ্যমন্ত্রীকে নিয়ে, বাংলার মুখ্যমন্ত্রীকে আমি নিয়ে যাবো সঙ্গে করে। বলেছেন সোহরাওয়ার্দীকে যে আপনাকে আসতে হবে, আপনি মুখ্যমন্ত্রী, মানে বাধ্য করেছিল। হ্যাঁ, এবং সোহরাওয়ার্দী তখন না করার, শরৎ বোসের মুখের উপর না করার মতন সাহস সোহরাওয়ার্দীর ছিল না। তাহলে প্রাণনাশ কারা করার চেষ্টা করেছিলেন? এখন দেখুন, কারা করার চেষ্টা করেছে জানি না, আমার মনে হয় কিছু মৌলবাদী সংগঠনই করার চেষ্টা করেছিল। কারণ শরৎ বোস যে যাচ্ছেন, ওখানে গিয়ে পিস মিশনে যে উনি বক্তৃতা দিচ্ছেন, এতে অন্তত কয়েকজন লোকও যদি বুঝতে পারে নিজের ভুলটা, তাহলে তো সেই সংগঠনের ক্ষতি। তারা তো উল্টোভাবে বুঝিয়েছে। ঠিক যে জিনিসটা
শরৎচন্দ্র বসু তুলে ধরেছিলেন যখন 46 সালের শেষের দিকে কংগ্রেস দেখলো যে বাংলা থেকে আমার সমর্থন যদি আমি জোগাড় করি, শরৎ বসু ছাড়া আমাদের হবে না। আমার প্রশ্ন, ওই যে দাঙ্গাটা বেঁধেছিল, তারা কি গোপাল মুখার্জির ওটা হয়ে গেছে শেষের দিকে চলছে, শেষের দিকে তখন প্রায় তুমি তো তখন পুলিশ টুলিশ নেমে গেছে, মিলিটারি নেমে গেছে পুরো শহরে, তবু ওই গুপ্ত জিনিসগুলো হচ্ছে, গাছের অন্ধকারে এই করে এগুলো হচ্ছে, গলি খুঁজতে ঢুকে ওরা খুঁজে খুঁজে বার করার চেষ্টা করছে যে ওই ওই তথাকথিত ফোনের দল কারা ছিল, যারা বাইরে থেকে এসেছিল তাদেরকে সাপোর্ট করেছিল। যাই হোক, সেটা অন্য কথা, সেটা আমার শোনা কথা, ওটা আমি যেটা জানি না, ইতিহাসের যার ডকুমেন্টেশনে আমি সে নিয়ে বেশি কথা বলতে চাই না। তো এই হলো ব্যাপার। আমার প্রশ্নটা হচ্ছে, এখন তো কংগ্রেসের কোনো নেতাকে আমরা দেখিনি এবং পিস মিশনে যেতে, তখন তো হিন্দু মহাসভা কি জনসংঘের কোনো নেতাকে আমরা দেখিনি এবং পিস মিশনে যেতে। আজকে যে বেঙ্গল ফাইলস নিয়ে এরা বড় বড় কথা বলছে, কালকে তোমার নেতারা কি কোথায় ছিল? যখন কলকাতা আগুন জ্বলছিল, একদিক থেকে স্লোগান উঠছিল বন্দে মাতারাম, আরেক দিক থেকে স্লোগান উঠছিল আল্লাহু আকবার। জায়গায় জায়গায় অগ্নিসংযোগ করা হচ্ছিল, নিধন হচ্ছিল। তখন আপনাদের নেতারা কোথায় ছিলেন? আজকে 26-এর ভোট সামনে, তাই একটি দল বাংলা ভাষা নিয়ে চোখের জল ফেলছেন, আর একটি দল হিন্দু নিধন নিয়ে চোখের জল ফেলছেন। বাঙালির নির্যাতন বাংলাতে কি কম হয়েছে? বিদেশের কথা আমি বাদ দিলাম, আজকে সুচরিতভাবে কিছু একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ যারা পরিযায়ী শ্রমিকের কাজ করে, পরিযায়ী শ্রমিকের কাজ করে, তাদেরকে বেছে বেছে বাংলাদেশি স্ট্যাম্প মারা হচ্ছে, বাংলাদেশে পাচার করে দেওয়া হচ্ছে, তারা বাংলাদেশের জেলে পড়ছেন। তীব্র প্রতিবাদ করি এটা অত্যন্ত সুচতুরভাবে 26-এর ইয়েটাকে লক্ষ্য রেখে, কি বলে, নির্বাচনটাকে লক্ষ্যে রেখে এটা করা হচ্ছে। ঠিক তেমনি আজকে যারা বাংলা ভাষা নিয়ে চোখের জল ফেলছেন, বাঙালি নিয়ে চোখের জল ফেলছেন, আজকে পশ্চিমবঙ্গের বাঙালিদের অবস্থাটা কি? শিক্ষক রাস্তায় বসে, কর্মচারীরা নিয়ে পাচ্ছেন না, এগুলো তো ঘটনা। আবার অন্যদিকে যখন এই দাঙ্গা বাঁধল, তখন আপনাদের নেতারা কোথায় ছিলেন? আজকে হঠাৎ করে কংগ্রেসের লোক বিধান রায়ের ডানহাত, তিনি আপনাদের লোক কি করে হয়ে গেলেন? এই প্রশ্নগুলো এখন আমাদের করতে হবে। আজকে কিছু লোক, বাইরের কিছু লোক এবং পশ্চিমবাংলারও কিছু লোক, তারা বিশেষ সম্প্রদায়ের বিশেষ রাজনৈতিক দলের লোক, যারা বাঙালিদের গালাগাল করছেন। কেন না? পশ্চিমবাংলার বেশ কিছু বাঙালি এই বেঙ্গল ফাইলসটাকে গ্রহণ করছেন না। আরে গোপাল মুখার্জির পরিবারের লোকেরাই তো কোর্টে গেছেন, তাদের বক্তব্য হচ্ছে আমাদের পূর্বপুরুষকে যে ভাবে প্রদর্শিত করা হচ্ছে এটা ভুল। আমাদের পূর্বপুরুষ কোনোদিনই উগ্র হিন্দুত্ববাদকে সাপোর্ট করেননি, উনি মুসলমান পরিবারকেও বাঁচিয়েছিলেন।